আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মেধা নির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী। সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ। সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, নিরাপত্তা জোরদারের নির্দেশ। রাজধানীর 11 পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক। বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি, পাওয়া গেছে দেহের টুকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিক্ষোভ। মালয়েশিয়ায় আটক 56 বাংলাদেশি। দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, প্রশমিত হতে পারে গরম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির বৈঠক। ইইউর 7 প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন। সোমালিয়া উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই, 17 নাবিক জিম্মি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানী নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে অতীতেও বিএনপি সরকার একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এ আন্দোলন আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রত্যাশা করে এসেছে। বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার 25 এপ্রিল সকাল 10টায় সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের নিয়ে এই জাতীয় সমাবেশ শুরু হয়। সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। সমাবেশে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান এই সমাবেশ করছে 11 দলীয় জোট। জাতীয় সংসদ ভবন সহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে এই নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ শামী ওরফে আবু বকর ওরফে আবু মুহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে। এছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে 11টি ফিলিং স্টেশনে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। সেগুলো হলো করিম অ্যান্ড সন্স শাপলা চত্বর, ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন মহাখালী, মাসুদ হাসান ফিলিং স্টেশন এয়ারপোর্ট উত্তরা, মিসার্স সততা অ্যান্ড কোম্পানি তেজগাঁও শিল্প এলাকা, মিসার্স দীপ্ত ফিলিং স্টেশন সেকশন 14 মিরপুর,
মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি তেজগাঁও, মেসার্স এসপি ফিলিং স্টেশন লিমিটেড গাবতলী, সিটি ফিলিং স্টেশন তেজগাঁও, সেবা গ্রিন ফিলিং স্টেশন উত্তরা, শ্যাম অ্যাসোসিয়েট মিরপুর 2, সুমাত্রা ফিলিং স্টেশন কালশি রোড মিরপুর। নির্দেশনায় আরো বলা হয়, আগামী 28 এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার 25 এপ্রিল সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মার্কিন দূতাবাস জানায়, 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসা সহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের যাওয়া ঠেকাতে আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এটি না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে। দীর্ঘ প্রতীক্ষা আর উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে চরম দুঃসংবাদ পেলেন যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির পরিবার। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার 25 এপ্রিল সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি এই হৃদয় বিদারক তথ্য জানান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবী-প্রবী সাবেক এই শিক্ষার্থীর এমন মর্মান্তিক পরিণতির খবরে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নাহিদা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতর রক্তের মাঝে পাওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার পর নাহিদার সঙ্গে তার মিল পাওয়া গেছে। শাহবাগ থানার ভেতরে মব তৈরি করে শিবির ও ডাকসু নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উপর হামলা এবং গুন্ডাবাজি এবং প্রশাসনের পক্ষ থেকে থানায় অহেতুক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি ছাত্র শিবির। শুক্রবার 24 এপ্রিল সন্ধ্যা 8টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হতে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। টিএসসি হয়ে কলা ভবন হতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মালয়েশিয়ায় সিলাঙ্গর রাজ্যের শাহ আলাম ও পুচং এলাকায় অপস মাহিন নামে এক সমন্বিত অভিযানে 56 বাংলাদেশি সহ 62 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত 21 এপ্রিল অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে 2 প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট 112 জনের নথিপত্র যাচাই করা হয়। যাচাই বাছাই শেষে 62 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে 56 জন বাংলাদেশি, 4 জন নেপালি, 1 জন ভারতীয় এবং 1 জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা অন্য কোম্পানির নামে ইস্যুকৃত অস্থায়ী কর্ম ভিসা ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করছিল। তারা মূলত নিয়োগকর্তার পরিবর্তে ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছিলেন, যা ভিসার শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, এতে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার 26 এপ্রিল সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান পৌঁছেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার 25 এপ্রিল ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইসলামাবাদে অবতরণের পর আরাঘচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে সেরেনা হোটেলে যান। সেখানে তিনি ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আরাঘচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমন উপলক্ষে নিচ্ছিদ্র করা হয়েছে ইসলামের নিরাপত্তা ব্যবস্থা। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে বেঁধে যাওয়ার 40 দিন পর গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। ইউরোপীয় ইউনিয়ন 7টি প্রতিষ্ঠানকে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের কাছে দ্বৈত ব্যবহার পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে FN হেরস্টোল, ফেব্রিক ন্যাশনালি ডি হেরস্টোল, অমনিপোল AS হেনসোল্ড AG, এক্সকেলিবার আর্মি, স্পল SRO, স্পেকোনো INC, ওদেস্তেপনি জাভোত SRO, VZLU, অ্যাসপোরেস AS অ্যান্ড FN ব্রাউন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কোনো বিদেশি সংস্থা বা ব্যক্তি এসব প্রতিষ্ঠানে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহ বা স্থানান্তর করতে পারবে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চলমান সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করতে হবে। সোমালিয়ার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করেছে জলদস্যুরা। একাধিক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার গভীর রাতে 6 জন সশস্ত্র জলদস্যু অনার 25 নামের জাহাজটিকে ছিনতাই করে। সে সময় জাহাজটি উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। একসময় ভারত মহাসাগরের এই অঞ্চল জলদস্যুতার জন্য কুখ্যাত ছিল। তবে প্রায় 3 বছর আগে পরিস্থিতির উন্নতি হলেও সম্প্রতি আবারও জলদস্যুদের তৎপরতা বেড়েছে। এবার তারা মাছ ধরা ট্রলার বা কন্টেইনার জাহাজের পাশাপাশি তেলবাহী ট্যাঙ্কারকেও লক্ষ্যবস্তু করছে। ছিনতাই হওয়া জাহাজটি সোমালিয়া রাজধানী মোগাদিসুর উদ্দেশ্যে যাচ্ছিল। এতে 18,500 ব্যারেল তেল ছিল বলে সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় ইতোমধ্যেই মেগাদিসুতে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত শুরুর পর থেকেই জ্বালানির দাম 3 গুণ বেড়ে গেছে। জানা গেছে, জাহাজটিতে মোট 17 জন নাবিক রয়েছেন। তাদের মধ্যে 10 জন পাকিস্তানি, 4 জন ইন্দোনেশীয় এবং 1 জন করে ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারের নাগরিক। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।